অমলবাবু, বৌমা তো অনেক সুন্দরী। হ্যাঁ, সবই আপনাদের আশীর্বাদ। খাওয়া দাওয়া করেছেন তো? না না, এইমাত্র এলাম, বৌমার সাথে দেখা করে এলাম, এবার খেতে যাব। ঠিক আছে, তাহলে খেয়ে নিন, পরে কথা হবে। বুঝতেই পারছেন, ছেলের বিয়ে একা হাতেই সব দিকটা সামলাতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পাশ থেকে আমার মেয়ে রোমা ডেকে ওঠে, বাবা। হ্যাঁ, আসছি। বিআই মশাই, বিয়ান, ভালো আছেন তো? আসতে অসুবিধে হয়নি? না না, আসলে ছেলের জন্য একটু দেরি হয়ে গেল। ওর অফিসে এত কাজের প্রেশার চলছে, তাই একেবারে কাজ শেষ করে তবে এসেছে। আমরা তো ভাবছিলাম বোধহয় আসতেই পারবো না। আসলে বয়স হয়েছে তো, কোথাও একা একা যাওয়ার আর সাহস হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার মেয়ে রোমা তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলে, এই জন্যই মামনিকে বলেছিলাম আপনারা আমার সাথে চলুন। আপনার ছেলের সাথে আসতে চাইলে আর হয়তো আসতেই পারবেন না। এই যে আমার একমাত্র ভাইয়ের বিয়ে, তাও বিয়েতে আসতে পারলো না, একেবারে বউ ভাতে, তাও শেষের দিকে আসলো। কি বলি বলুন তো আপনার ছেলেকে? আমার বিআই বিয়ান আমার মেয়ের কথায় হাসছে। জানোই তো বৌমা, ছেলে আমার কাজ পাগল। হ্যাঁ মামনি, জানি তো। আমার মেয়ে রোমা ও শ্বশুর শাশুড়িকে মাথায় করে রেখেছে, ওনাদেরকে নিজের বাবা মায়ের মতোই ভালোবাসে। আর বিআই বিয়ানও আমার মেয়েকে ওনাদের নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। আচ্ছা, যাই হোক, তা সে কাজ পাগল ছেলেটা কোথায়? এই যে আসতেই মামার ছেলে ওকে কাজ দিয়ে দিয়েছে। দেখো, ও কাজে লেগে পড়েছে। খাবার দাবার ঠিকঠাক পরিবেশন হচ্ছে কি না ও লক্ষ্য করছে। বেশ বেশ, বিয়ের ঝামেলাটা মিটল, সবার টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, শুধু প্যান্ডেলের টাকাটা দিয়ে দিলেই সবটা মিটে যাবে। খোকা, বলছিলাম অনিকেতকে একবার আসতে বলিস না, ওর প্যান্ডেলের টাকাটা বাকি আছে। আচ্ছা বাবা। অনিকেতকে টাকা দিয়ে সন্ধ্যাতে বারান্দায় আমি আর আমার স্ত্রী মমতা বসে আছি। আমি মমতাকে বলি, এবার আমাদের আরাম করার দিন এসেছে। সংসার থেকে আমরা এখন থেকে অবসর নেব। এখন থেকে ছেলে বৌমার হাতে সংসারের সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হব। হ্যাঁ গো, বুড়ো বয়সে ওরাই তো আমাদের ভরসা। বেশ কিছুদিন কেটে যায়, মনে হয় এ সংসারে আমাদের থেকে সুখী মানুষ আর কেউ নেই। মমতা, বলছিলাম চলো না একবার পুরীতে জগন্নাথ দেবের দর্শন করে আসি। হ্যাঁ গো, তাই চলো। আমারও কদিন থেকেই কোথাও যাওয়ার একটা খুব ইচ্ছে করছিল। কতদিন কোথাও যাওয়া হয় না বলো তো। ছেলেকে বলতে দুটো ট্রেনের টিকিট কেটে দেয়। 1 সপ্তাহ ধরে আমরা পুরীতে ছিলাম। বুড়ো বয়সে জগন্নাথ দেবের দর্শন করে যেন মন ভালো হয়ে গেল, অনেক শান্তি পেলাম মনে। বাড়ি ফিরে বৌমাকে একটা হ্যান্ড পার্স আর সাইড ব্যাগ মমতা দিতে যায়। এই দুটো ব্যাগ ওর বৌমার জন্য নিজে পছন্দ করে কিনেছে। বৌমার হাতে দেওয়া মাত্রই বৌমা খুশি হওয়ার জায়গায় যেন বিরক্ত হচ্ছে। ব্যাগ দুটো হাতে নিয়ে একবার দেখেই টেবিলে ছুঁড়ে রেখে দেয়। মমতা আমার কাছে এসে বলে, জানো, ব্যাগগুলো বোধহয় বৌমার পছন্দ হয়নি। ওরা আজকালকার মেয়ে, ওদের পছন্দ নাই হতে পারে। আমি তো ওই জন্যই বলেছিলাম ওরা ওদের জিনিস নিজেরা কিনবে। তুমি তো নিজে পছন্দ করে বৌমার জন্য নিলে। ছাড়ো সব কথা, ব্যাগ তো অনেক কেনা হবে, ও সব নিয়ে ভেবে মন খারাপ করো না। ওই রাতে পুরীর কথা মনে করতে করতে মমতা আর আমি গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বারান্দায় বসে আছি, বৌমা একটা বাজারের ব্যাগ নিয়ে এসে বলে, বাবা, সবজি বাজারটা করে নিয়ে আসুন, এখানে সব লিস্ট করা আছে। আমার স্ত্রী পাশ থেকে বলে ওঠে, কিন্তু বৌমা, আমরা তো ঠেলাওয়ালার কাছ থেকে সবজি নিই, তোমার শ্বশুর তো বাজারে যায় না মা। ওনার বয়স হয়েছে, এত রোদে গরমে উনি বাজারে যাবে?
কেন মা, ঘুরতে যেতে পারেন, সামান্য একটু বাজার করে আনতে পারবেন না? আর ঠেলাওয়ালা সবজির দ্বিগুণ দাম নেয়। আর বাবা তো সারাদিন বসেই থাকেন। বাইরে বেরোলে ওনার শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে, আর কিছুটা টাকাও বাঁচবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, লিস্ট দাও, আমি সব বাজার করে আনছি। আমার স্ত্রী মমতা আমাকে বলে, তুমি দাঁড়াও, আমি বাজার যাচ্ছি। আমার হাত থেকে মমতা বাজারের ব্যাগটা নিতে যাবে, এমন সময় বৌমা বলে, কিন্তু মা, আপনি বাজারে গেলে ঘরে ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো কে করবে? কেন বৌমা, মানদা আছে তো ঘর মোছার জন্য। না বাবা, উনি আর আসবেন না, মানদাকে আমি একেবারে ছুটি দিয়ে দিয়েছি। এমনিতেই সংসারে এত খরচ, একজন কাজ করার আর এতজন মানুষ খাওয়ার, কি করে চলে বলুন তো? মাস শেষে কতগুলো টাকা দিতে হয় বলুন তো? তার থেকে মা সারাদিন তো বসেই থাকেন, ঘর মোছা রান্নাটা না হয় মা নিজেই করুক। এমনিতেই এই বয়সে একটু কাজ না করলে শরীরের কলকবজায় জম ধরে যাবে, বাতের সমস্যায় ভুগবেন তো। ঠিক আছে বৌমা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি রান্না বান্না ঘর মোছা সবটাই করে দেব। মমতা, আমি তাহলে বাজারে গেলাম। চোখের জল ফেলতে ফেলতে মমতা সারা ঘর পরিষ্কার করে। আমি বাজারের ব্যাগটা ভেতরে রাখতে গিয়ে জুতো পরে বাড়ির ভেতরে ঢুকে পড়ি। সাথে সাথে বৌমা এসে বলে, আপনি কি বলুন তো? দেখলেন মা এক্ষুনি ঘর মুছলেন, আপনি আবার জুতো পরে ঘরে ঢুকে পড়েছেন, সারা ঘর নোংরা করে দিলেন, আবার সারা ঘর পরিষ্কার করতে হবে। কেন বৌমা, যেখানে জুতোর ছাপ পড়ে নোংরা হয়েছে সেখানটা পরিষ্কার করে দিলেই তো হবে। না বাবা, ভবিষ্যতে যাতে এমন ভুল আর না করেন সেই জন্য আবারও মাকে পুরো ঘরটা পরিষ্কার করতে হবে, যাতে করে এমনটা করার আগে আপনার খুব ভালো করে মনে থাকে, আর এই ভুলটা যাতে আপনি কোনো কালেই না করেন। এসব তুমি কি বলছো বৌমা? কেন এমন করছো? আমি কোনো কথা আপনাদের থেকে শুনতে চাই না, পুরো ঘরটা পরিষ্কার করতে হবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। মমতা কোনো কথার প্রতিবাদ না করে সারা ঘরটা আবারও পরিষ্কার করে। আমি এক্ষুনি খোকাকে ফোন করে তোমার এইসব কাণ্ড কারখানার কথা বলবো। না বাবা, আপনার ছেলে অফিসে বসে থাকে না, ওকে 9 ঘন্টা ডিউটি করতে হয়, ওকে ফোন করে ডিস্টার্ব করবেন না। বৌমার আড়ালে খোকাকে ফোন করলাম, 2-3 বার ফোনটা রিং হয়ে ফোনটা কেটে যাচ্ছে, খোকা ফোন ধরেনি। বাধ্য হয়েই রাত পর্যন্ত ছেলের জন্য অপেক্ষা করতে হলো। ছেলে বাড়ি ফিরতেই মমতা বলে ওঠে, খোকা, বৌমার কি কোনো সমস্যা আছে নাকি বলতো? কেন ও এমন করছে আমাদের সাথে? আগে তো এমন করতো না। কেন মা, ও তো তোমাদের কথা কত ভাবে, তোমাদের তো গর্ব হওয়া উচিত এই রকম বৌমা পেয়েছো, তা না করে তুমি ওর নামে আমার কাছে নালিশ করতে এসেছো। ছি মা, ছি। খোকা, তুই জানিস আজ সারাদিন বৌমা আমাদের দিয়ে কি কি করিয়েছে? হ্যাঁ জানি তো, বাবা একটু বাজারে গেছিল আর তুমি রান্না করেছো, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এমনিতেও ঘরের কাজই তো করেছো, এতে এত অবাক হবারই বা কি আছে? এই কাজ তো আর প্রথমবার করছো না। আমি আমার ছেলের এই কথাগুলো শুনে বুঝলাম ছেলেকে আর কিছুই বলা ঠিক হবে না। শুনেছিলাম ছেলে বিয়ের পর বদলে যায়, কিন্তু এত পরিবর্তন নিজের চোখে না দেখলে কখনোই বোধহয় বিশ্বাস করতাম না যে আমার ছেলে এরকম বদলে যেতে পারে। একদিন মমতার হাত থেকে চশমাটা পড়ে ভেঙে যায়, ও খোকার রুমে গিয়ে বলে, খোকা, আমাকে একটা চশমা বানিয়ে এনে দিবি বাবা? শুধু খরচ খরচ আর খরচ, টাকা ছাড়া কি তোমাদের আর কোনো কথা নেই? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মমতা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে। তুমি তো আমাকে বলতে পারতে তোমার স্বামী এখনো মরে যায়নি, তুমি প্রেসক্রিপশনটা গুছিয়ে রেখেছিলে না? তাতে তো চশমার পাওয়ার লেখা ছিল। হ্যাঁ গো,
ওটা আলমারির ভেতরে আছে। আমি প্রেসক্রিপশানটা নিয়ে চশমা বানিয়ে আনি। এই পাওয়ারে মমতা সব কিছু স্পষ্ট দেখতে পায়। 2 দিন পরে ছেলে নতুন কালার টিভি নিয়ে এসেছে তার বউয়ের জন্য। আমি মৃদু হাসি। মায়ের জন্য চশমা কেনার টাকা ছেলের কাছে নেই, অথচ বউয়ের শখ পূরণ করতে বাড়িতে কালার টিভি এসেছে। বাহ! দুপুরে রান্না সেরে মমতা আমার জন্য খাবার দিয়ে যায়। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি খাবারটা খেয়ে নিই। তুমি খাবে কখন? এই যে খাবারটা নিয়ে আসি, তারপর খাবো। মমতা খাবারটা নিয়ে আসার সময় বৌমা ইচ্ছে করেই ধাক্কা মেরে খাবারটাকে ফেলে দেয়। বৌমা, একটু দেখে যাবে তো, খাবারটা সব পড়ে গেল। আপনি কি বললেন? আমি চোখে দেখি না, আমি অন্ধ? বৌমা, এমনটা আমি কখন বললাম? থাক মা, আর নাটক করতে হবে না। বৌমা, একদম ধমকাবেন না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আজকে আপনি আর কোনো খাবার পাবেন না। এইভাবে আমি খাবার নষ্ট করতে দেব না। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি যখন যেটা বলছো সবই তো করে দিচ্ছি, তারপরও কেন তুমি এমন করো আমাদের সাথে? শুনতে চান আপনি? তাহলে শুনুন। আমি চাই এই বাড়ি থেকে আপনি আর বাবা চলে যান। আমি এ বাড়িতে একা থাকতে চাই। আমি আপনাদেরকে সহ্য করতে পারি না। এসব তুমি কি বলছো বৌমা? বৌমা বৌমা করে আর নেকামি করতে হবে না। যান এখান থেকে, আজকে আর খাবার পাবেন না। আর হ্যাঁ, জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবেন। তোমাকে আর খাবার দিতে হবে না বৌমা, এই খাবারগুলোই আমি গুঁড়িয়ে খেয়ে নেব। এই খাবারগুলো আপনি তখনই খেতে পারবেন, আগে আমার জুতোটা পালিশ করে দিয়ে আসুন, তারপর খাবারগুলো তুলে খাবারটা খাবেন। আজ আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। জুতোটা পরে পালিশ করে দিলে হয় না বৌমা? তাহলে খাবারটা খেয়ে নিতাম। আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন, আর এত কথা বলেন কেন বলুন তো? বাড়তি কথা আমি পছন্দ করি না। চোখের জল মুছতে মুছতে মমতা বৌমার জুতো জোড়া পালিশ করে দেয়। তারপর খাবারটা মেঝে থেকে তুলে খাবারটা খায়। বৌমা হেসে হেসে রুমে ঢুকে যায়। মমতা মনে মনে ভাবে, এ কথা ওনাকে জানানো যাবে না, এমনিতেই উনি হার্টের পেশেন্ট, এসব জানলে উনি মরেই যাবে। মমতা থালা বাসন ধুতে গিয়ে কলগড়ায় পড়ে যায়। আমি রুম থেকে গিয়ে দেখি মমতা কলধারে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এই মমতা, কি হয়েছে তোমার? কি হলো, কথা বলো। মমতা কথা বলার মতো অবস্থায় নেই। আমি খোকাকে কয়েকবার ফোন করি, কিন্তু খোকা ফোন ধরেনি। বাধ্য হয়েই আমি আমার মেয়ে রমাকে ফোন করি। মমতাকে হাসপাতালে একাই নিয়ে যাই। মমতা খোকাকে ফোন করে, ভাই তুই হাসপাতালে যা, মা খুব অসুস্থ, টাকা জমা করতে হবে। টাকা টাকা আর টাকা, আমি কি টাকার গাছ নাকি যে নাড়ালেই পড়বে? আমি ওনাদের জন্য আর 1 টাকাও খরচ করতে পারবো না। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। পারলে তুই যা, টাকা নিয়ে আয়, এসে হসপিটালে মায়ের চিকিৎসার জন্য টাকা দে। বাবা মা তো আর আমার একার নয়। রমা টাকা পয়সা নিয়ে হাসপাতালে আসে। সন্ধ্যায় মমতাকে ডিসচার্জ করে দেয়। আমরা বাড়িতে যাই। আমার ছেলে ভেবেছে টাকা পয়সার অভাবে মমতার চিকিৎসা না হয়ে মমতা হয়তো মরে যাবে, আর এই বাড়িতে কেউ থাকবে না। এই খুশিতে ওর বউয়ের জন্য একটা দামি নেকলেসও নিয়ে এসেছে। বাইরে থেকে চিৎকার করতে করতে বলছে, স্নেহা কোথায় তুমি? এখানে এসে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমার মেয়ে খোকার সামনে গিয়ে ওর কাছ থেকে প্যাকেটটা নিয়ে নেয়। দেখে সোনার নেকলেস। খোকা হয়তো বুঝতে পারেনি যে আমরা বাড়িতে চলে আসব। রোমা বলে, মা হাসপাতালে, অসুস্থ মায়ের জন্য তোর কাছে টাকা নেই, আর তোর বউয়ের জন্য এত দামি নেকলেস। বাহ ভাই বাহ, এই না হলে বাড়ির যোগ্য ছেলে। আরে আমারও তো শ্বশুর শাশুড়ি আছে, একবার দেখে আয় যা।
আমি তাদেরকে কেমন করে রেখেছি। আর তুই আমাদের বাবা মাকে একেবারে চাকর বানিয়ে ছাড়লি। বাবা মা কি এই এই শিক্ষা দিয়েছিল আমাদেরকে? বৌমা পাশ থেকে বলে ওঠে, ভারী এসেছেন ফ্রিতে জ্ঞান দিতে। তুমি একটাও কথা বলবে না, কাল নাগিনী কোথাকার। যখন থেকে সংসারে এসেছো সংসারটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছো। থাক রোমা, এদেরকে আর কিছু বলিস না, এদের মধ্যে মানুষের চামড়া গায়ে নেই। খোকা, এক্ষুনি তোর জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। এতদিন যে আমার পয়সায় বসে বসে খেয়েছো, তার হিসেব কে দেবে? দেশে কি থানা পুলিশ নেই নাকি? ঘর থেকে বের করে দেবে বললেই হলো। আমি সজোরে খোকাকে একটা থাপ্পড় মারি। বেরিয়ে যা কুলাঙ্গার ছেলে। আরে নিজের গর্ভধারিণী মাকে দিয়ে তোর বউ জুতো পালিশ করিয়েছে, এই বয়সে সমস্ত কাজ করিয়েছে, কোনো দিন কিচ্ছু বলিনি, শুধু তুই আমার ছেলে বলে, সংসারে যাতে অশান্তি না হয় সেই কথা ভেবে। কিন্তু আজ তোরা সব সীমা পার করে ফেলেছিস। বৌমা বলে ওঠে, কিন্তু বাবা, আমি তো আপনাদের ভালোর জন্য এসব করেছি। মমতা বৌমার গালে সপাটে একটা থাপ্পড় মারে। কোন ভালোটা হবে? শাশুড়িকে দিয়ে জুতো পালিশ করালে, দিন রাত গাধার খাটনি খাটালে। আরে মাটিতে পড়ে যাওয়া খাবার কুকুর বিড়ালে খায়, পেটের জ্বালায় সেটাও খেতে বাধ্য করেছিস। এখন বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছেলে বৌমা আমাদের পা ধরে ক্ষমা চায়। আর কোনোদিনও এমন হবে না বাবা। মা, আমাদেরকে ক্ষমা করে দিন। তোমাদের মধ্যে লালসা এমনভাবে বাসা বেঁধে গেছে, তোমাদের যদি এখন ক্ষমা করে দিই, তোমরা সেই একই কাজ করবে। আরে তোমরাও তো একদিন বাবা মা হবে, তখন বুঝবে ছেলে বৌমারা যদি শ্বশুর শাশুড়ির সাথে এমন করে তাহলে কতটা কষ্ট হয়। যা এখান থেকে, আর একটাও কথা বলবি না। ঘর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যা। ছেলে বৌমা মাথা নিচু করে ঘর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। যেমন কর্ম তেমন ফল। এখন ওরা এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে আশ্রয়ের জন্য। প্রত্যেকটা ছেলে বৌমার কাছে অনুরোধ, বৃদ্ধকালে বাবা মার একটু দেখাশোনা করো। তারা অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে, বড় করেছে। তুমি খারাপ করলে তোমার সাথেও খারাপ হবে, একজন উপর থেকে সব দেখছেন। তুমি যদি ভালো করো অবশ্যই তোমার সাথে ভালো হবে। চাইলেও কেউ কোনো দিন ভালো মানুষের অনিষ্ট করতে পারে না, সময় তাকে ঘুরিয়ে ফিরিয়ে তার জায়গাটা বুঝিয়ে দেয়। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।